আমি যখন ডায়াজে দাঁড়িয়েছি তখন গুড আফটারনুন হয়ে গেছে, এতক্ষণ গুড মর্নিং ছিল। তো সকলকে গুড আফটারনুন। আসলে দিস ইজ দ্য এজ অফ গ্লোবাল ভিলেজ। বর্তমানে কিন্তু গ্লোবাল ভিলেজ বলা হয়। আমাদের আইএলটিএস এর যিনি চিফ ইন্সট্রাক্টর আছেন এবং এই প্রতিষ্ঠানের এই এমসি ট্রেনিং সেন্টারের যিনি ডিরেক্টর আছেন ফরহাদ ভাই, সহ উপস্থিত সকল গার্জিয়ানস এবং যারা কিডস উপস্থিত আছেন সকলকে গুড আফটারনুন। আইটিএস এর চিফ ইন্সট্রাক্টর একটু আগে যে কথাগুলো বলে গেলেন অত্যন্ত মূল্যবান কথা, চমৎকার কথা বলেছেন যে আসলে আমাদের যে ক্যাপাবিলিটিটাকে বিল্ড আপ করতে হবে চিলড্রেনদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে, এটা আসলে কার কতটুকু ভেতরে আছে সেটাকে এক্সপোজ করতে পারা, সেটাকে প্রকাশ করতে পারা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো গ্লোবাল ভিলেজের যুগে আইএলটিএস এর যে থিমটা সেটা আসলে গোটা পৃথিবীর নাগরিককে ইংরেজিতে একটা দক্ষ করে গড়ে তোলা এবং ব্রিটিশ কাউন্সিল এই কাজটা করে যাচ্ছে। তো আমি এখানে এসে আজকে সকালে এসেছি, অনেক সকালেই এখানে, মানে আমি কি বলবো, ওভারওয়েলড এই কারণে যে বাচ্চারা এত চমৎকার করেছে যে মানে আমরা ছোটবেলায় কখনোই ভাবতাম না যে উই ক্যান বি সো ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটা ফ্লুয়েন্ট হতে পারবো আমরা ইংলিশে, আমরা কখনোই ভাবিনি। তো তোমাদের জন্য, আমি বাচ্চাদের জন্য একটু জোরে করতালি এক্সপেক্ট করছি সকালের কাছ থেকে। আমাদের যে সিলেবাসটা, পুঁথিগত বিদ্যার যে পড়াশোনা, স্কুলে যে পড়াশোনাটা হয়, সেটা আমি মনে করি না যে এই ইংরেজিটা, আমি অন্য সাবজেক্ট গুলো যাচ্ছি না, ইংরেজিটা আমি যথেষ্ট মানে আপডেট মনে করি না ইংলিশের সিলেবাসটা, এই কারণে যেখানে শুধু রিডিং এন্ড রাইটিং প্র্যাকটিসটা দেখা হয়, এক্সামাইন করা হয় শুধু রিডিং এন্ড রাইটিং, কিন্তু আর বাকি দুটা যে স্কিল, লিসেনিং এন্ড স্পিকিং, এই দুটার উপরে কোনো এমফোকাস নাই। আমাদের যে স্কুলে কলেজের সিলেবাসে লিসেনিং এন্ড স্পিকিং এর উপরে কোনো মূল্যায়ন নেই, কোনো এভ্যালুয়েশন নেই। আমি মনে করি যে সময় এসেছে এই রিডিং এন্ড রাইটিং এর বাদেও লিসেনিং এন্ড স্পিকিং এর উপরে মূল্যায়নের সময় এসেছে, যে করা উচিত, এবং সিলেবাসে 100-র মধ্যে অন্তত 30-40 মার্ক ইনক্লুড করা উচিত, যেখানে লিসেনিং এন্ড স্পিকিং এর উপরে তাদের মূল্যায়ন করা হবে স্টুডেন্টসদের। এটা আমার ভিউ। আরেকটা বিষয়, আমি আসলে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তোমাদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই, আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে দুইটি কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে কখনোই অবমূল্যায়ন করবেন না, ধমকাধমকি করবেন না, কোনো কিছুতে নেগেটিভ অ্যাপ্রোচ দেখাবেন না, কখনোই না। বাচ্চাদেরকে, আপনি ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কখনোই নেগেটিভ অ্যাপ্রোচ দেখাবেন না। এই যে জেনারেশন গ্যাপ, এটা যুগে যুগে চলে আসছে। আপনি যেটা মনে করছেন যে বাচ্চারা ঠিক করছে না, ওরাই ঠিক করছে, আমরা ভুল, তাদেরকে মূল্যায়নটা ভুল করছি। ওদেরকে ওদের কাজটা করতে দিন, আপনি শুধু ট্র্যাকটা ঠিক রাখুন, যে ওদের ট্র্যাকটা যাতে ঠিক থাকে, ডাইভার্ট হয়ে না যায়, এই ট্র্যাকটা ঠিক রাখুন আপনি। এবং আমাদের বাবা মা যখন বলছো তখন আমাদের বিরক্ত লাগতো, আমাদের বাচ্চাদেরকে আমরা বলি, তাদের বিরক্ত লাগে, ওদের বাচ্চাদেরকে ওরা যখন বলবে ওদের বিরক্ত লাগবে। দিস ইজ কল্ড জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপটা যুগে যুগে থাকবে। আপনি ওদের মতো ওদেরকে বেড়ে উঠতে দিন, শুধু আপনি গাইডলাইনটা ঠিক রাখুন। এটি একটি বড় সমস্যা মনে করছেন বেশিরভাগ গার্জিয়ান, এটি মোবাইল ফোন, যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মোবাইল ফোনের ভালো দিকটা বাচ্চাদেরকে নিতে দিন, গেমস না খেলে বা অন্যান্য কোনো কিছুর দিকে যাতে অ্যাডিক্টেড না হয়ে যান, এবং ওদেরকে গিলটি ফিল করতে দেবেন না যে মোবাইল ফোনটার কারণে সারাদিন ধমকাধমকি করছেন, বকাবকি করছেন। অন্য সবকিছু আপনি করতে উৎসাহিত করুন, খেলাধুলা করতে উৎসাহিত করুন। এটি কিছু সময়ের জন্য নেই, এখান থেকে যে অনেক কিছু সে শিখছে না তা তো না, এখান থেকে সে অনেক কিছু শিখছে এবং আপ টু ডেট হচ্ছে। এই যুগোপযোগী হওয়ার জন্য তাকে এই মোবাইল ফোনটা পজিটিভ ব্যবহার করতে শেখান, এটা অ্যাডিক্টেড যাতে না হয়ে যায়, এটা যাতে নেগেটিভ অ্যাপ্রোচ এখানে না যায় মোবাইল ফোনে। তাই আমি বলবো যে বাচ্চাদেরকে মোবাইল ফোন লিমিটেড সময়ের জন্য দিন, আর আপনি সারাদিন মোবাইল ফোন চালিয়ে বাচ্চার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে নেবেন, এটা হয় না। আপনাকে বই পড়তে হবে বাসায়, আপনি বই পড়ুন, দেখুন বাচ্চা বই পড়বে। আপনি ইংরেজিতে কথা বলুন, বাচ্চা ইংরেজিতে কথা বলবে। আপনি শুয়ে শুয়ে মোবাইল ফোন চালাচ্ছেন, বাচ্চাকে বলছেন এই মোবাইল ফোন ইউজ করবো না। দিস ইজ নট
মানে ফেয়ার, এটা সঠিক না। আমরা গার্জিয়ানরা যদি বাসায় এই প্র্যাকটিসটা আমরা চেঞ্জ করি নিজেরাই, আমরাই অ্যাডিক্টেড হয়ে গেছি গার্জিয়ানরা, আমরা যদি এই প্র্যাকটিসটা চেঞ্জ করি বাচ্চা অবশ্যই এখান থেকে ওভারকাম করবে এই অ্যাডিকশন থেকে। তো আমি আর কথা বলবো না। আসলে আমার অন্যান্যদের সঙ্গে কিছু কিছু মতামতের পার্থক্য আছে, সেটি হচ্ছে আমরা অনবরত বলছি গার্জিয়ানরা যে শিক্ষার মান খারাপ হয়ে যাচ্ছে। আমি এটার সঙ্গে ভিন্ন মত। আমি মনে করি শিক্ষার মান ডাউন হচ্ছে না, খারাপ হচ্ছে না, তাহলে যুগ এগিয়ে যেত না। আমরা আমাদের গার্জিয়ানদের কাছে শুনেছি তারা বলছে যে শিক্ষার মান ডাউন হয়ে যাচ্ছে, আমরা এখন বলছি শিক্ষার মান ডাউন হয়ে যাচ্ছে। আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে শিক্ষার মান কখনোই ডাউন হয় না। আমাদের অ্যাডাপ্ট করে নিতে, আমাদের এই শিক্ষা নীতির সঙ্গে এই সিলেবাসের সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে একটু সময় লাগবে। এই সময়টা দিন। দেখুন, শিক্ষা নীতি যদি ধীরে ধীরে খারাপ হতো, সিলেবাস যদি আমাদের ধীরে ধীরে অবনমনের দিকে যেত, তাহলে যুগ এগিয়ে যেত না, ভালো ভালো ডাক্তার বের হতো না। এখন যারা এত সফিস্টিকেটেড অপারেশন গুলো করছে, এরা কারা করছে? ইয়াং জেনারেশনরা করছে। তাদেরকে যারা শিখিয়েছে তাদের চেয়ে ভালো অপারেশন ইয়াং ডক্টরসরা করছে। বাংলাদেশের 18 কোটি লোককে খাওয়াচ্ছে কারা? এই যে সায়েন্টিস্ট আছে যারা এগ্রিকালচারে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করে, এগুলো কারা করছে? ইয়াং জেনারেশনরা। এটা তো আজ থেকে 20-30 বছর বা 40 বছর আগে ভাবাই যেত না। তাহলে সায়েন্টিস্ট বলেন, আজকে বুয়েটের টিচাররা কি না করছে, বাংলাদেশে অনেক কিছু মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো বুয়েটের স্টুডেন্টসরা করছে। এবং আমি মনে করি যে শিক্ষা এগিয়ে যাচ্ছে এই কারণে, কারণ এই বাংলাদেশের প্রতি বছর বাংলাদেশ থেকে এই সিলেবাস করে, এই পড়াশোনা করে লক্ষাধিক স্টুডেন্ট দেশের বাইরে স্কলারশিপ, উইদাউট স্কলারশিপে পড়াশোনা করছে ওয়ার্ল্ডের নাম করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এরা কি এই সিলেবাস করে যাচ্ছে, নাকি মঙ্গল গ্রহের কোনো সিলেবাস এসে পড়ে তারা যাচ্ছে বিদেশে বড় বড় ইউনিভার্সিটি গুলোতে? বলুন আপনারা। অবশ্যই বাংলাদেশের এই সিলেবাস করে ওয়ার্ল্ড